আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সেনা প্রধানের এক বক্তব্যে এখন ফেঁসে যাচ্ছেন সেনা প্রধান সহ বিএনপি সহ ভারত সহ বিশাল একটি বিষয় এখন মানুষের সামনে পরিষ্কার করে দিচ্ছেন জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আসতেছে 13ই মার্চ বাংলাদেশে 4 দিনের সফরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব আসছে বাংলাদেশে। জাতিসংঘ মহাসচিব আসার আগেই আজকে তার একজন দূত সাক্ষাৎ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আর এই সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন দুটি আপিল করে দিলেন জাতিসংঘের কাছে। 1 নাম্বার আপিল হলো শাপলা চত্বরের হত্যাকাণ্ডের তদন্ত এবং তা যেন নথিভুক্ত করে জাতিসংঘ। আরেকটি হলো যেটা ওনার করার কথা নয় এবং যেটা ওনার কাছ থেকে কেউ আশাও করে নাই, সেটা হলো জামাতের এক সময়ের সংসদ সদস্য, বাংলাদেশের মানুষ যাকে কোরআনের পাখি ডাকে, সেই আল্লামা সাঈদীর রায়ের পরে জনতার উপরে যে হাসিনা সরকার লালিয়ে দিয়েছিলেন, লুটে পুটে হত্যা করেছিলেন কয়েকশো মানুষ, সেই হত্যাকাণ্ডের বিচার আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেন জাতিসংঘের কাছে। প্রিয় দর্শক, এই নতুন কাণ্ডটি ঘটেছে 25শে ফেব্রুয়ারি সেনা প্রধানের বক্তব্যের পরে। নতুবা হয়তোবা এই দুইটা বিষয় এতটা সামনে আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আসবে, আমরা চিন্তা করতে পারিনি। প্রিয় দর্শক, জাতিসংঘের মহাসচিব 25 তারিখে বক্তব্য দিলেন আমাদের সেনাপ্রধান। 26 তারিখ উনি জাতিসংঘে বক্তব্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর প্রশংসা করলেন, পাশাপাশি একটা হুঁশিয়ার করে দিলেন, যদি বাংলাদেশে সেনা শাসন আসে তোমাদেরকে ঘাড় ধরে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তোমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগী হিসাবে কাজ করবে। এবং উনি এই ভাষায় বললেন, জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সহযোগিতা করতে চায় এবং ইউনূসের সরকারের সহযোগিতায় পাশে আছে। একদিন পরে 25 তারিখে বলেছেন সেনাপ্রধান, আর 26 তারিখ আমেরিকার সময় 26 তারিখ, যেটা বাংলাদেশের 27 তারিখে এই নিউজটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এর পরেই দেখেন আরেকটি ঘটনা, সেনাবাহিনীর যে অঙ্গ শাখাগুলো আছে ডিজিএফআই, এর মধ্যে সবচাইতে বড় একটি শাখা, যেটাকে নিয়ে শেখ হাসিনা খুন গুমের রাজত্ব করে 16 বছর রাষ্ট্র চালিয়েছিলেন, সেই ডিজিএফ এর সাবেক প্রধানের বাড়ি থেকে 2,45,00,000 টাকার দুইটা বড় লোহার সুটকেস ভাগ করলেন। কি এই গোয়েন্দা সংস্থা বা এই সাংবাদিকতা কোথায় ছিল এর আগে? কেন এতদিন বাইর করা হয় নাই? যেই ডিজিএফ এর প্রশংসা করলেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আর সেই ডিজিএফ এর প্রধানের ঘর থেকে 2,45,00,000 টাকার ক্যাশ সুটকেস বাইর করা হলো তার 2 দিন পরে 27শে ফেব্রুয়ারি। কিন্তু ঘটনাটি 27শে ফেব্রুয়ারি বের করার পরেও 3 দিন মিডিয়াতে আসে নাই। 2রা ফেব্রুয়ারিতে এটা মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। প্রিয় দর্শক, এই যে ভারতের জালে যারা পড়েছে, তারা যুগ যুগ যাবৎ এই জাতীয় পার্টি ভারতের জালে পড়ে। জিএম কাদের ভারত থেকে এসে বলছিল যে আমরা ভারতকে জিজ্ঞাসা না করে আমি বলতে পারবো না কি আলাপ হয়েছে। ঢাকা এয়ারপোর্টে নেমে সে এই কথাটা বলেছিলেন। তারপর থেকে মানুষ তার নাম শুনলেই থুথু মারে। প্রিয় দর্শক, বিএনপির একটি বড় গ্রুপ আমির খসরু মাহমুদের নেতৃত্বে হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে গিয়ে সাক্ষাৎ করেছেন। এই নিউজটা এখন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। অমিত শাহ আশ্বস্ত করেছিলেন যে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিবে, আর বিএনপি
রাষ্ট্রপতি চুপ্পু সহ হাসিনা সহ ভারতকে যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেনে আনতে না পারে সেই বিষয়ে প্রতিবাদ করে যাবে, সংবিধান পাল্টানোর প্রতিবাদ করবে। কিন্তু বড় দুর্ভাগ্য বিএনপির জন্য, আমি বলবো তারেক রহমানের জন্য বড় দুর্ভাগ্য। উনি রাজনীতি কতটুকু বুঝেন আর না বুঝেন এটা আমার প্রশ্ন নয়, কারণ আপনারা যারা বিএনপি করেন আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন, অনেকেই কেটিভি 24-কে ভালোবাসেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি। কিন্তু এই মুহূর্তে এই ভারত প্রেম দেখাতে গিয়ে, যেই ভারতকে আপনাদের সন্তানেরা, আমাদের সন্তানের বয়সের তরুণ তরুণীরা কিভাবে ভারতকে জুতা পিটা করে বিদায় করলো বাংলাদেশ থেকে, এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নরেন্দ্র মোদীর সরকারকে টেনে আনা হচ্ছে। এখানে হাসিনার বিচার নয়, নরেন্দ্র মোদী ভারত সরকারের বিচার হবে। সেই বিচার যখন প্রকাশিত হবে যে ভারতীয় সৈন্যবাহিনী এসেছিল এই 24-এ আমাদের তরুণদেরকে হত্যা করতে, এটা আন্তর্জাতিকভাবে কত বড় অপরাধ সেটা টের পাওয়ার জন্য আগামী 3 মাস অপেক্ষা করেন। আগামী 3 মাস পরে আপনারা দেখতে পাবেন যে হাসিনার রায়ের সাথে আর কার নাম থাকে। তখন বিশ্ব মিডিয়া কি নিউজ করে ভারতকে নিয়ে, সেই ভারত টুপে ফেলেছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে, ভারতকে যেন বাঁচিয়ে রাখে, হাসিনাকে যেন বাঁচিয়ে রাখে, এই যে চুপুকে যেন বাঁচিয়ে রাখে, সংবিধান যেন পরিবর্তন না করে। ছাত্রদলকে নামানো হয়েছে ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে কথা বলতে। প্রিয় দর্শক, আজকে ছাত্রদলের এত সুন্দর অবস্থান 6 মাস আগে যা ছিল, গত 1 মাসে কোথায় গিয়ে নামছে আপনারা নিজেরাই, আপনাদের কাছে আমি ফেব্রুয়ারি মাসের শুধু কথাটা বলবো, এর আগ পর্যন্ত ছাত্রদল আমাদের কাছে অহংকারের পরিষ্কার একটি ছাত্র রাজনৈতিক দল ছিল, কিন্তু গত 1 মাসে কতটা তাদের অবস্থান ক্ষীণ হচ্ছে, নিচু হচ্ছে, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে। খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে রাতের আধারে দিনের আলোতে সকল মানুষ ক্যামেরার সামনে সব দেখতে পেয়েছে কি ঘটেছিল, কিভাবে প্রায় 100 ছাত্রকে আহত করেছে ছাত্রদল। প্রিয় দর্শক, এই জায়গা থেকে যে ছাত্রদলের অবস্থান আজকে তরুণ সমাজের কাছে, তরুণীদের কাছে কিভাবে ছাত্রলীগের মতন মানে অপছন্দের জায়গায় চলে যাচ্ছে, এটা কি তারেক রহমান সাহেব দেখেন না, না চিন্তা করেন না? এই টুপে যারা এজেন্ট হিসাবে যারাই টুপে পড়েছে, তারাই বাংলাদেশ থেকে চিরতরে মুছে গিয়েছে। আমরা বিএনপিকে একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে সংসদে তারা সরকার গঠন করবে, বিরোধী দল হিসাবে এখানে জামাত থাকবে, আরো কিছু দলগুলা থাকবে জামাতের সাথে, কিছু দল থাকবে বিএনপির সাথে। যে একটা স্বপ্ন নিয়ে আমরা এগিয়েছিলাম, সেই স্বপ্ন চুরমার করে দিয়েছে বিএনপির ভিতরে ভারত ঢুকে। তাই আজকে নিরাশার কথাই আপনাদেরকে বলবো, বর্তমান সময়ে ভারত এই মুহূর্তে আবার বিএনপি থেকে মুখ ফিরিয়ে আওয়ামী লীগের দিকেই আবার ফিরত নিয়েছে, ইউটার্ন নিয়ে গিয়েছে অলরেডি। কারণ ভারতের সকল তথ্য, সকল নথিতে, তাদের গোয়েন্দা রিপোর্টে সব কিছুতে আসছে বিএনপি সরকার গঠন করতে পারবে না। দেখেন, ভারতের রিপোর্টে এসে এখন ভারত আবার বিএনপিকে বাদ দিয়ে দিচ্ছে। এখন বিএনপি কোথায় যাবে, কার কাছে যাবে? এই যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করা তরুণদের সাথে, এরা কি দল করলো? আজকে মির্জা আব্বাস ঢাকার মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, ওনাকে একজন ভারত বিরোধী নেতা হিসাবে জানতাম, এবং উনি আজকে ছাত্রদেরকে নিয়ে যে সমালোচনা করেছেন, সেই সমালোচনা দেখে আমার চোখ কপালে উঠে গিয়েছে। এই যে
উনি বলছে সেকেন্ড রিপাবলিক কি জিনিস এটা তো বুঝলাম না। মির্জা আব্বাস ভাই, আপনি ফার্স্ট রিপাবলিক যখন হয়েছিল ৭১, তখন ছিলেন ল্যাংটা, হয়তোবা নাবালক ছিলেন। আর সেকেন্ড রিপাবলিক যখন এই তরুণরা করছে তখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন। এই জন্য আপনি ফার্স্ট রিপাবলিক কি সেকেন্ড রিপাবলিক কি এ দুটার অর্থ আপনি বুঝেন নাই। ছেলেরা বলছে সেকেন্ড রিপাবলিক, আপনি বলছেন সেকেন্ড রিপাবলিক কি জিনিস এটা তো বুঝলাম না। এটা রাজনীতিবিদের কথা নয়। আব্বাস ভাই, আপনি একজন সিনিয়র বিএনপির নেতা, তাই কার সাথে কি কথা বলছেন এই সমস্ত কথা বলা থেকে আপনারা বিরত হচ্ছেন না। আর বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল আপনাদের প্রতি, আওয়ামী লীগের পরে আপনারা শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে রাষ্ট্র সরকার গঠন করবেন, এখন আব্বাস ভাই আপনার আসনে যদি হাসনাত আব্দুল্লাহ ধারায় আপনার কি অবস্থা হবে সেটা এখন বললাম না, নির্বাচনের রেজাল্টের পরে বাংলাদেশের মানুষ দেখবে। কারণ বাংলাদেশের মানুষ এই ছাত্র সমাজকে কতটা ভালোবাসে। মা তার বুকে সন্তান বুকে বেঁধে রাস্তায় নেমে এসেছে ছাত্রদের সাথে, বলছে আমার সন্তান বাইরে, আমি মা কিভাবে ঘরে থাকি। বাবা তার ছোট্ট সন্তানকে কাঁধে নিয়ে রাস্তায় বের হয়ে চলে আসছে, বলছে আমার ছোট ভাই বাহিরে, আমি কিভাবে ঘরে থাকি। তরুণীরা তাদের ওড়নার নিচে বুরকার নিচে বলছে আমার ভাইদেরকে এইভাবে কুপিয়ে গুলি করে হত্যা করবে, আমরা বসে থাকবো। তারা তাদের আঁচলের নিচে জায়গা দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনা আমরা দেখেছি, কিরকম আপন হয়ে গিয়েছে একে অপরের, কে তার আপন বোন, কে তার আপন ভাই না। আমরা সেদিন কি দেখলাম, এদের অনুষ্ঠান উদ্বোধন করলে একটা শহীদের বোন এসে, এই শহীদের বোন কথাটা কি বলল, বলল আপনারা দেখেছিলেন দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ, সেই দুই বোনের ভিতরে আমি একজন। আমি সত্যিকার অর্থে বলছি আপনাদেরকে যে এই কথাটা শোনার পরে আমার হৃদয়ে যেন কন্দন বইছিল, হৃদয়ে পানি ঝরতেছিল যে কি বলছে বোনটা, যে আপনারা মিডিয়াতে দেখেছিলেন দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ। কিরকম একটা রণক্ষেত্র যুদ্ধে আমরা ছিলাম, যে লাশটা নেওয়ার মতো কোনো পুরুষ মানুষ ছিল না। ভাইকে হত্যা করেছে সরকারের এই পেটুয়া বাহিনী, হাসিনার এই কুলাঙ্গাররা, আর এই লাশটাকে দুই বোনে কাঁধে করে নিয়েছিলেন। এক বোন এসে উদ্বোধন করেছে এদের অনুষ্ঠান। আপনারা চিন্তা করতে পারেন, বিএনপির ভাই বোনদেরকে বলবো, আপনারা চিন্তা করতে পারেন যে এই তরুণদেরকে, এই তরুণীদেরকে বাদ দিয়া আপনারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কয়দিন রাষ্ট্র চালাতে পারবেন? রাষ্ট্র চালাতে হলে রাষ্ট্রের জন্য যারা এই জীবন ত্যাগ কোরবানি দিয়েছে তাদের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল, অনেক বেশি নমনীয়, অনেক বেশি ভালোবাসা নিয়ে আপনাদেরকে মাঠে কাজ করতে হবে। আমি আশা করি এখনো সময় আছে। এই যে নির্বাচন মানি না, করতে দেব না, কি অহংকারের কথা বলেছেন। দেখেন, আমরাও দেখি আগামী 3 মাসের ভিতরে বাংলাদেশের কি নতুন কিছু আসে। ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে দিবেন না, সংসদ নির্বাচন আগে দিতেই হবে। এই ধরনের অহংকারমূলক কথাগুলা বলার আগে ওই যে 2000 মায়ের সন্তান কবরে আছে, তাদের কবরের পাশে গিয়ে একবার সাক্ষাৎ করে আসেন, ঘুরে আসেন। 25 থেকে 30 হাজার মায়ের সন্তানের হাত, পা, কান, চক্ষু, তাদের চিকিৎসা হচ্ছে না। চিকিৎসার কারণে তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, অর্থ নাই তাদের কাছে। বিএনপির বহু নেতারা ব্যাংকের মালিক, বহু নেতারা ঢাকা শহরের অধিকাংশ জায়গার মালিক। আপনাদের এত কিছু আছে, আপনারা একজন মানুষ ইচ্ছা করলে এই 25,000 আমাদের সন্তানদেরকে সুচিকিৎসা দেওয়ার, টাকা দেওয়ার মতো টাকাওয়ালা লোক বিএনপিতে বহু আছে। এই ধরনের কাজে আপনাদের কোনো টাকা খরচ করতে ইচ্ছে করে না,
খালি নির্বাচনে টাকা খরচ করবেন আর এমপি হয়ে যাবেন আর মন্ত্রী হয়ে যাবেন, তাদেরকে বাইরে রেখে আহত রেখে তাদের চিকিৎসা ছাড়া এই স্বপ্ন আপনারা যে দেখছেন, আমরা যারা আপনাদের জন্য কথা বলেছিলাম, আপনাদেরকে নিয়ে আমরা যারা মাঠে ছিলাম, এখন আমাদেরই লজ্জা হচ্ছে আপনাদের জন্য, আপনাদের কর্মকাণ্ডের জন্য। যদি কথা একটু বেশি বলে ফেলি, আমি জানি বিএনপির অনেক ভাই বোনেরা আমাকে ভালোবাসেন। যদি সত্যিকার অর্থে আমার আজকের কথাগুলো রিয়েলাইজ করতে পারেন, লাভ হবে আপনাদের। আমি আপনাদের কাছে মেম্বার চেয়ারম্যান হতে, এমপি হতে বাংলাদেশে যাব না। আমি লন্ডনে আছি, লন্ডনেই থাকব। শুধু কথা বলবো, যে ক্ষমতা যাবে তার ভুল ত্রুটি নিয়েই কথা বলবো। ভালো থাকলে অবশ্যই প্রশংসা করব। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।